বিয়ের পরেই চৈতিকে জব্দ করতে বস্তির লোকজন ডেকে নিয়ে আসলো ঝিল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সাক্ষ্যর মা বিয়ের মণ্ডপে এসে সাক্ষ্যকে বারণ করে এই বিয়েটা করতে, কিন্তু সাক্ষ্য বারবার করেই বলে সে ঝিলকে খুবই ভালোবাসে। যেহেতু ঝিলকে ভালোবাসে তাই বিয়ে করতে হলে ঝিলকেই করবে, অন্য কাউকে নয়। ঠিক সেই মুহূর্তেই তখনই সাক্ষ্যর মা বলে, তুমি এটা ভুল করছো। একটা কথা কেন বুঝতে পারছো না? ওর বাড়ির স্ট্যাটাসের সাথে আমাদের বাড়ির স্ট্যাটাস মেলে না, আর তারপরেও তুমি এই সমস্ত কথাগুলো বলছো। ঠিক তখন সাক্ষ্যর বাবা বলে, ঝিল বস্তির মেয়ে বলে ওর মনের মধ্যে কি কোনো মন নেই? আর আমাদের সাক্ষ্য কি ওকে ভালোবাসতে পারে না? দেখো, আমি কিন্তু এই বিয়েতে মত দিয়েছি। ছেলেটা কিন্তু শুধুমাত্র তোমার নয়, সাক্ষ্য কিন্তু আমারও ছেলে। তাই আমার মনে হয় আমি কোনো অন্যায় কিছু করিনি। যা করেছি সেটা একদম ঠিক কাজই করেছি। তখনই সাক্ষ্যর মা বলে, তুমি কি করে এত বড় একটা ডিসিশন নিলে আমি এটাই বুঝে উঠতে পারছি না। কিছুতেই তুমি আমার ছেলের সাথে এই মেয়েটার বিয়ে দিতে পারবে না, এটা আমি হতে দেব না। ঠিক তখন সাক্ষ্যর বাবা বলে, কেন হবে না? বিয়েটা কেন হবে না আমাকে এটা একটু বোঝাও তো। এর মধ্যেই সাক্ষ্য বলে, মা বিয়েটা আমায় করতে দাও। আজ আমি ঝিলকে বিয়ে করবই। যে কোনো শর্ত তুমি যদি আমায় দাও আমি শুনবো না, কারণ আমার মনে হয়েছে এই বিয়েটা করাটা দরকার। যাকে ভালোবাসি তাকে যদি বিয়ে করতে না পারি তাহলে আমি এখানে আর থাকতেও চাই না। ঠিক তখন সাক্ষ্যর মা দিব্যি দেয়, তুমি যদি এই মেয়েটাকে বিয়ে করো তাহলে কোনোদিনও আর আমাকে মা বলে ডাকবে না। এটা শোনার পর সাক্ষ্যর যথারীতি খারাপ লাগে আর বলে, তুমি আমাকে এইভাবে বললে মা? আমি কি অন্যায় করেছি? আরে যাকে ভালোবাসি তাকেই তো বিয়ে করতে চাই, আর যাকে ভালোবাসি না তাকে যদি বিয়ে করি তোমরা খুশি হবে বলছো? কিন্তু তাতে যে আমি কোনোদিনও খুশি হতে পারবো না। এরপরেই সাক্ষ্যকে আটকাতে চলে এসেছে পুলিশ নিয়ে চৈতি, আর বলে, দেখুন স্যার, দেখুন আমাকে ঠকিয়ে কিভাবে বিয়ের মণ্ডপে অন্য একজন মেয়েকে বিয়ে করছে। এটা কি এত সহজে মেনে নেওয়া যায়? আপনিই বলুন না স্যার। ঠিক তখনই কথা বলতে শুরু করে অফিসার আর বলে, দেখুন মিস্টার সাক্ষ্য, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। সাক্ষ্য তখন বলে, হ্যাঁ স্যার, নিশ্চয়ই যাব, তবে বিয়েটা করে তারপর যাব। তখনই চৈতির বাবা বলে, কেন? এই বিয়েটা তো হওয়ার কথা ছিল না। বিয়েটা তুমি করবে বলেই ঠিক করেছিলে চৈতিকে, সেই জন্যই বিয়ের আসর বসেছে, বিয়েতে লোকজন এসেছে, বিয়ের কার্ডেও নাম লেখা আছে। আর তুমি এখন বলছো যে তুমি একটা অন্য মেয়েকে বিয়ে করবে, তাও আবার আমাদেরই চোখের সামনে। এটা আমরা হতে দেব না। তখনই চৈতির কুকীর্তিগুলোর প্রমাণ নিয়ে আসে সাক্ষ্য আর বলে, আমি আগেই জানতাম যে চৈতির স্বার্থে ঘা লাগলে ও ঠিক কতটা ডেঞ্জারাস হতে পারে। তাই আমি আর লেট করতে চাই না, যা হবার খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে। সাক্ষ্য প্রমাণ দিতে শুরু করে আর বলে, আমার কাছে সব কিছুর প্রমাণ আছে। চৈতি আমাকে ঠকিয়েছে, আমাকে ভুল পথে চালনা করেছে। আমার বাড়িতে গিয়ে সবসময় পড়ে থেকে আমার বাবা মা, আমার ঠাম্মা দাদু সবাইকে ভুল বুঝিয়েছে। এত বড় ষড়যন্ত্র করেছে স্যার। এই মেয়েটা আমার বিরুদ্ধে অনেক বড় ষড়যন্ত্র করেছে। এই মেয়েটাকে আমি ডিভোর্স দিয়েছিলাম শুধুমাত্র ভুল বোঝার কারণে। তো আমি সেই মেয়েটাকেই আবার বিয়ে করতে চাইছি। অসুবিধার কি আছে? আমি একজন অ্যাডাল্ট, আর চৈতির সাথে তো আমার এখনও বিয়ে হয়নি। তাই বিয়ে হওয়ার আগেই আমি সবটা স্বীকার করেছি। ইভেন আমি ওকে বিয়ে করতে চাই না, ওকেও মুক্তি দিতে চাই, আর আমি নিজেও ওর কাছ থেকে মুক্তি পেতে চাই। অন্যায়টা কি করেছি স্যার? তখনই অফিসার বলে, দেখুন আপনি এটা করতে পারেন না, কারণ আপনি এখানে অন্য একজন মেয়েকে বিয়ে করতে এসেছিলেন। সে যদি এখন আপনার বিরুদ্ধে একটা ফ্রড কেস দিয়ে দেয় আপনি কিন্তু জেলে যেতে বাধ্য। সাক্ষ্য বলে, না স্যার, আমি জেলে যেতে বাধ্য নই, কারণ আমি ওকে ঠকাইনি, বরং ও আমাকে ঠকিয়েছে, আমাকে ভুল পথে চালনা করেছে, আমাদের ডিভোর্স করিয়ে ছেড়েছে। তো সেই সমস্ত রেসপন্সিবিলিটি তো ওরই হওয়া উচিত না? সেজন্যই বলছি স্যার, আপনি যেটা করছেন সেটা কিন্তু অন্যায় করছেন। এর মধ্যেই সাক্ষ্য বলে, আমি তো যাবই স্যার, তবে বিয়েটা আমি করেই যাব। এরপর সাক্ষ্য সবার সামনেই ঝিলের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়ে বিয়েটা কমপ্লিট করে। এরপর চৈতি বলে, স্যার আমি আপনাদেরকে এখানে নিয়ে আসলাম বিয়েটা আটকানোর জন্য, আর আপনাদের চোখের সামনেই তো বিয়েটা হয়ে গেল। এবার আপনি কিছু করুন, না হলে কি করে হবে? তখনই অফিসার বলে, এটা আপনি কি করলেন? দেখুন আপনি আমাদের সাথে থানায় চলুন। তখনই ঝিল বলেন, না, আমার স্বামী কোথাও যাবে না। এতক্ষণ আমি কিছু বলিনি, তার মানে যে কখনোই কিছু বলবো না তেমনটা তো নয়।
আমিও দেখতে চাই অফিসার, আজ আপনি আমার সামনে দিয়ে কি করে আমার স্বামীকে নিয়ে যেতে পারেন। আর এই যে চৈতি ম্যাডাম, আমি ভেবেছিলাম সাক্ষ্যবাবু আপনাকে ভালোবাসে, আর সেই জন্য আমি আপনাদের মাঝখানে আসতে চাইনি, কিন্তু এখন বুঝতে পারছি আপনি যে অন্যায়টা করছেন সেটা ধোপে টিকবে না। আমি কিছুতেই আমার স্বামীকে এখান থেকে নিয়ে যেতে দেব না। এরপর ঝিল তার বন্ধুদের বলে, কিরে, যখন বস্তির লোকজনকে দরকার তখন তোরা ডাকছিস না? দেখ, তোদের জামাইবাবুকে থানায় নিয়ে যেতে চাইছে, কিছু একটা অন্তত কর। ঠিক সেই মুহূর্তেই তখন বন্ধুরা বলে, ঠিকই বলেছিস, দাঁড়া অফিসার, আপনি তো জানেন আমরা বস্তির লোকজন, যে আমাদের স্বার্থে ঘা লাগলে আমরাও ঠিক কতটা ডেঞ্জারাস হয়ে যেতে পারি। তো আপনি কিছু করবেন নাকি তার আগে আমরাই কোনো একটা সিদ্ধান্ত নেব? এরপর আপনি ঠিক করুন যে আপনি ঠিক কী করবেন, কারণ না হলে তো আমি আপনাদেরকে ছাড়বো না। এরপরেই বস্তির লোকজনকে ফোন করতে শুরু করে। ঝিল তখন ভিশাকে ফোন করে বলে, এই যে ভিশা, আমাদের সামনে দাঁড়িয়ে থেকে অফিসার অনেক বড় বড় কথা বলছে, আর চৈতি ম্যাডাম সাক্ষ্যবাবুকে একদম পুলিশের দিয়ে অ্যারেস্ট করাতে চাইছে। তখন ভিশা বলে, দাঁড়া, আমরা এক্ষুনি আসছি। চৈতি তখন বলে, অফিসার আপনি এদেরকে একদম ভয় পাবেন না, দেখেছেন তো আপনাদের কিভাবে ভয় দেখাতে চাইছে। অফিসার আপনারা একটা ব্যবস্থা নিন, এইভাবে দাঁড়িয়ে থাকলে কি করে হবে। কিন্তু অফিসার বস্তির লোকজনদের তো খুব ভালোভাবে চেনে, তারা কি করতে পারে কি পারে না সবটাই জানা আছে। এরপরেই সাক্ষর বাবা বলে, চৈতি দেখো, তুমি তো ভুল করেছো, সেটা নিয়ে আমাদের আর কোনো ডাউট নেই। ভুল যখন তোমার তরফ থেকেও একটা হয়েছে, তোমার তো উচিত নিজের ভুলটাকে শুধরে নেওয়ার। আর সাক্ষ্য তো বিয়ের আগেই বলে দিয়েছে যে ও ঝিলকে ভালোবাসে, বিয়ে করতে চায়, ঝিলকে বিয়েও করেছে ঝিলকে। তো তোমার এখান থেকে সরে যাওয়া উচিত, আর তা না করে তুমি ঝামেলাটাকে বাড়াচ্ছ। কি ভেবেছো এভাবে তুমি সাক্ষ্যকে পাবে কখনো? চৈতি বলে, আমি যেমন সাক্ষ্যকে পাইনি, সাক্ষ্য তো আমার সাথে অন্যায় করেছে, তাহলে এই অন্যায়ের প্রতিবাদ তো হওয়াই উচিত, তাই না আঙ্কেল? এরপর সাক্ষর বাড়ির লোক আর কিছু বলতে পারছে না, কিন্তু চৈতিকে জব্দ করার জন্য ঝিল নিজের বস্তির লোকজনকে ডেকে পাঠায়, আর সবাই চলে এসেছে একেবারে দল বলে। তখন ভিশা বলে, কি হয়েছে? অনেকক্ষণ থেকে দেখছি এখানে একটা গন্ডগোল রয়েছে। দেখুন অফিসার, প্রথমত সাক্ষ্যবাবু আর আমাদের ঝিল দুজনেই প্রাপ্তবয়স্ক, তাই আপনি চাইলেও কাউকে অ্যারেস্ট করতে পারবেন না। আর সাক্ষ্যবাবু কী অন্যায় করেছে? যদি সাক্ষ্যবাবু অন্যায় করে তাহলে তো চৈতি ম্যাডামও অন্যায় করেছে, তাহলে চৈতি ম্যাডামকেও আগে অ্যারেস্ট করুন। এরপরে চৈতি বস্তির লোকজনকে দেখে আর কথা বলার মতন অবস্থাতেই নেই, বুঝতে পারে বস্তির লোকজনদের সাথে পেরে ওঠাটা অতটাও সহজ ব্যাপার নয়। সাক্ষ্য তখন বলে, চৈতি এবার তুই কি করবি ভেবে দেখ, কারণ যেটা হচ্ছে সেটা কিন্তু ঠিক হচ্ছে না, অন্যায় হচ্ছে, তাই তোকে এখনও সাবধান করছি, তুই শুধরে যা। দেখ, ভালোবাসা হলে তবে বিয়েটা করা সম্ভব, ভালোবাসা হয়নি তাই বিয়ে করিনি, এটাতে এত বাড়াবাড়ি চোখে দেখার তো কিছু হয়নি। সব কিছু ঠিক হয়ে যাবে তোর একটা ডিসিশনে, তুই ভালো ছেলেকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার কর। কিন্তু চৈতি চ্যালেঞ্জ করে সাক্ষ্যকে যে সাক্ষ্য আর ঝিলকে সে ভালো থাকতে দেবে না।